স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি ফারহাত তাসনিম। এ যেন 5 তারকা হোটেল, কেবল সাজসজ্জাতেই খরচ 17 কোটি টাকা, আর সুইমিং পুলে 6 কোটি টাকা। সরকারি কর্মকর্তাদের থাকার জন্য ঢাকা জেলা সার্কিট হাউসে দুটি ভবন নির্মাণে সব মিলিয়ে খরচ 334 কোটি টাকা। আওয়ামী লীগ আমলে অনুমোদিত বিলাসী অনেক প্রকল্প অন্তর্বর্তী সরকার বাতিল করলেও সার্কিট হাউসের ক্ষেত্রে হয়েছে ব্যতিক্রম। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান প্রেক্ষাপটে বিলাসী প্রকল্প বাস্তবায়নের কোনো প্রয়োজন নেই। বিস্তারিত ইকবাল অনিকের রিপোর্টে। রাজধানীর বেইলি রোডে ৭১ নম্বর ঠিকানায় অবস্থিত ঢাকা জেলা সার্কিট হাউস। সরকারি কর্মকর্তারা দাপ্তরিক কাজে রাজধানী এলে ওঠেন এখানেই। তবে ভবনটি বেশ পুরনো হয় তা সংস্কারের উদ্যোগ নেয় বিগত সরকার। ২০২৪ সালের ৯ জুন একনেক সভায় ৩34 কোটি টাকারও বেশি ব্যয়ে নতুন অত্যাধুনিক সার্কিট হাউস ভবনের জন্য প্রকল্পের অনুমোদন দেয়া হয়। তবে প্রকল্পটি বেশ বিলাসী হয়, সে সময় নানান আলোচনার জন্ম দেয়। ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বিলাসী ও অপ্রয়োজনীয় বহু প্রকল্প বাতিল করে দেয়। তবে অজানা কারণে সার্কিট হাউস ভবন নির্মাণের প্রকল্পটি বাতিল করা হয়নি। প্রকল্পটির বেশ কিছু নথি এসেছে ডিবিসি নিউজের হাতে। এতে দেখা যায় 5 তারকা হোটেলের মতো সাজানো হচ্ছে পুরো ভবন। সুইমিং পুল নির্মাণেই ব্যয় ধরা হয়েছে 6 কোটির বেশি। গার্ডরুম তৈরিতে খরচ প্রায় 1.5 কোটি টাকা। সার্কিট হাউসের সাজসজ্জায় আধুনিক সব সরঞ্জাম আনা হবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাপান থেকে। শুধু এতে ব্যয় ধরা হয়েছে 17 কোটি টাকা। বেসমেন্ট সহ দুটি ভবনের একটি হবে 13 তলা ও অন্যটি 8 তলা। আর শুধু ভবন দুটি নির্মাণেই খরচ ধরা হয়েছে 239 কোটি টাকার বেশি। পাশ হওয়ার প্রায় 1 বছর পর চলতি বছরের 4 মে বিলাসী প্রকল্পটির দরপত্র আহ্বান করা হয়। জানা গেছে 12 জুন টেন্ডার উন্মুক্ত করার পর এই কাজটির জন্য মনোনীত হয় ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড। তবে এখন পর্যন্ত দেয়া হয়নি কার্যাদেশ। প্রশ্ন উঠেছে, দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে কেন বাস্তবায়ন করা হচ্ছে এই বিলাসী প্রকল্প? এমন প্রশ্নের উত্তর খুঁজতে গণপূর্ত অধিদপ্তরের ঢাকা ডিভিশন 1-এ গেলে ক্যামেরা বাইরে রেখে রুমের ভেতর প্রবেশ করতে বলেন নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব। পরে তথ্যের জন্য গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শামীম আক্তারের কাছে গেলেও দীর্ঘক্ষণ অপেক্ষার পর মেলেনি সাক্ষাৎ। দফায় দফায় চেষ্টা করা হলেও ধরেননি ফোন। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান প্রেক্ষাপটে দেশের অর্থনীতিতে রয়েছে অনেক চ্যালেঞ্জ। তাই এই মুহূর্তে এ ধরনের বিলাসী প্রকল্প বাস্তবায়নের প্রয়োজন নেই বলে মনে করেন সিপিডির জ্যেষ্ঠ গবেষক। আমরা এখন যেই বার্ষিক উন্নয়ন কর্মসূচির ভিতরে যে প্রকল্পগুলো অর্থায়ন করছি, এটা সম্পূর্ণভাবে আমরা ঋণ করে করছি। ঋণ করার সক্ষমতাও সরকারের এখন নাই। নতুন ঋণ করবার উৎসও সেভাবে অর্থে নাই, এবং ব্যাংক থেকে ঋণ করার ক্ষেত্রেও সরকারকে অনেক সাবধানী হতে হবে। গত সরকারের আমলে এই ধরনের অর্থনৈতিক শৃঙ্খলার ব্যাপারে একটা খুবই হেলাফেলা করা হয়েছে, এবং যে কারণে আমাদের ঋণ পরিস্থিতি কিন্তু এখন দিন দিন খারাপ হচ্ছে, এবং আমার সরকারের আর্থিক সক্ষমতা নাই। রাজনৈতিক পট পরিবর্তনের পর অর্থনীতি পুনর্গঠনের এমন সময়ে জনগণের টাকায় বিলাসবহুল কোনো প্রকল্পই বাস্তবায়নের প্রয়োজন আছে কিনা তা সরকারকে বিবেচনা করা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের পর সরকারি চাকরি অধ্যাদেশ আবারও সংশোধন করছে সরকার। তাতে আগের চেয়ে কিছু বিষয় শিথিল করা হচ্ছে। অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আগে তদন্ত কমিটি গঠনের বিধান যুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এর খসড়ায় দ্বিতীয় সংশোধনের নীতিগত অনুমোদন দেয়া হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের এই বৈঠক। সংশোধনীতে অনানুগত্যের শামিল সংক্রান্ত ধারাটি বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর পরিবর্তে বলা হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য করেন, আইনসঙ্গত কারণ ছাড়া সরকারের কোনো আদেশ, পরিপত্র ও নির্দেশ অমান্য করেন বা বাস্তবায়নে বাধাগ্রস্ত করেন বা এসব কাজে অন্য সরকারি কর্মচারীকে প্ররোচিত করেন, এসব ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যমান সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমা করার যে বিধান ছিল তা পরিবর্তনে রাজনৈতিক দলগুলো নীতিগতভাবে একমত। একই সঙ্গে বিচার বিভাগ বিকেন্দ্রীকরণে বিভাগীয় পর্যায়ে স্থায়ী হাইকোর্ট বেঞ্চ করতেও সহমত রয়েছে তাদের। বৃহস্পতিবার বৈঠক শেষে এমনটাই জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। আইনের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমার বিধানটি নিয়ন্ত্রণে রাখার প্রস্তাব দিয়েছে দলগুলো। নেতারা বলছেন, অতীতের রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষেত্রে যথেষ্ট অপব্যবহার হয়েছে। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের নবম দিনের এই বৈঠকে দিনের এজেন্ডা 3টি থাকলেও রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন ও বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ ইস্যু দিয়েই দিনের আলোচনা শেষ হয়। সুপারিশ ছিল। বৈঠক শেষে এ নিয়ে বিস্তারিত জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সংবিধানের 49 অনুচ্ছেদ সংশোধন করে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা সহ সব নির্বাহী ক্ষমা প্রদর্শনের ক্ষমতা প্রয়োগের সুপারিশ করার জন্য আইনি ব্যবস্থার বিষয়টি সংবিধানের অন্তর্ভুক্ত করার ব্যাপারে ঐকমত্য হয়েছে। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন দলের প্রতিনিধিরা এ নিয়ে মতামত দেন। রাষ্ট্রপতির ক্ষমা নিয়ে সংবিধানের 49 অনুচ্ছেদ ও বিচার বিভাগ বিকেন্দ্রীকরণে সংবিধানের 100 অনুচ্ছেদ পরিবর্তনে একমতের পাশাপাশি কিছু প্রস্তাব তুলে ধরে বিএনপি। যে বিচার বিভাগের সাথে সুপ্রিম কোর্টের সাথে চিফ জাস্টিসের সাথে আলোচনা করব, এইভাবেই যদি আমরা জাতীয় সনদ সৃষ্টি হয় সেখানে আমরা সই করতে পারি। আমরা এমন কিছু এই সময়ে এসে সংবিধানে অ্যামেন্ডমেন্ট করতে পারবো না যে অ্যামেন্ডমেন্টটা পরে যে ঠিকবে না, সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না। আমরা এখন যে পর্যায়ে আছি ইতিহাসের, এখানে আমাদের দায় অনেক বেশি। সংস্কার ইস্যুতে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করছে উল্লেখ করে নিম্ন উচ্চ আদালতে পতিত ফ্যাসিস্টের দোসরদের সরারও জরুরি বলে মত দেন বিএনপির এই নেতা। হাইকোর্ট ডিভিশনের বেঞ্চ পার্মানেন্টলি বিভাগীয় পর্যায়ে স্থাপন করতে হবে। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন ও বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ ইস্যুতে জামায়াত, এনসিপি সহ অন্যান্য দলগুলোও ঐকমতের পাশাপাশি তুলে ধরে বৈঠকে উত্থাপিত কিছু প্রস্তাব। জামাত ইসলামীর পক্ষ থেকে এটা আমরা যোগ করেছি, পরে সকলেই এটাতে একমত হয়েছে যে রাষ্ট্রপতি বা কমিটি ওই সকল বিষয়ে যেটা রাষ্ট্রের সাথে রিলেটেড বা কমন অপরাধ আছে সেগুলো সুপারিশ করতে পারবে, কিন্তু ব্যক্তিগতভাবে কোনো অপরাধের এগেইনস্টে যদি কোনো শাস্তি হয় কমিটি এবং রাষ্ট্রপতি এককভাবে ক্ষমা করতে পারবে না। নতুন একটি আইনের মধ্য দিয়ে একটি বোর্ড গঠন করে সেই বোর্ডের সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করবেন। শাসন ব্যবস্থার মধ্যে ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে যাতে করে জবাবদিহি থাকে, যেগুলো অপরিহার্য সেই সব ন্যূনতম বিষয়ে আমরা ঐক্যমত্য তৈরির জন্য চেষ্টা চালাচ্ছি। অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আগামী সপ্তাহে আবার রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। আমরা একমত পোষণ করি। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস 3 বছরের জন্য খোলার অনুমতি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। এছাড়া চলমান সংস্কার কাজে যুক্তরাষ্ট্র সমর্থন অব্যাহত রাখবে বলেও জানান তিনি। পাশাপাশি মালয়েশিয়ায় জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশিদের তথ্যও জানতে চেয়েছে ঢাকা। মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফোনে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে। আলোচনায় কি ছিল প্রশ্ন করা হয় পররাষ্ট্র উপদেষ্টাকে। তাদের আলাপে দ্রুত নির্বাচন আয়োজনের বিষয়টি উঠে এসেছে। চলমান সংস্কার কাজেও সমর্থন অব্যাহত রাখবে বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র। একথাই জানান পররাষ্ট্র উপদেষ্টা। দুপক্ষের কথাবার্তা হচ্ছে খুব আন্তরিক পরিবেশে, তার মাঝে এই কথাগুলি উঠে এসেছে আর কি, যে নির্বাচন সম্বন্ধে তারা জিজ্ঞেস করেছে এবং তারা ইয়ার ব্যাপারেও আমাদের যে সংস্কার কার্যক্রম চলছে এ ব্যাপারেও তাদের সমর্থনের কথা ব্যক্ত করেছে। তখন তাদেরকে জানানো হয়েছে যে আসলে যথাশীঘ্র সম্ভব নির্বাচন করা হবে। সম্প্রতি মালয়েশিয়ায় জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার বাংলাদেশিদের বিষয়ে তথ্য জানতে চেয়েছে ঢাকা, তবে এখনো কিছু জানায়নি কুয়ালালামপুর, বলেন পররাষ্ট্র উপদেষ্টা। সন্ত্রাসবাদী সন্দেহে আটক করেছে, আমরা ডিটেলস জানতে চেয়েছি তাদের কাছে। আশা করছি যে 2-4 দিনের মধ্যে আমরা জানতে পারবো যে অ্যাকচুয়ালি তাদের ডিটেলসটা কি। এগুলি এখনো একটু ফ্লুইড আছে, আর বেশ কিছুকে তারা বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে। ফেরত পাঠিয়ে দিলে স্বাভাবিকভাবেই আমাদেরও চেক আপ করতে হবে যে আসলে তাদের কতটুকু কি তাদের সম্পৃক্ততা আছে কোন সংগঠনের সাথে। ঢাকায় 3 বছরের জন্য জাতিসংঘের মানবাধিকার অফিস খোলার অনুমতি দেওয়া হচ্ছে। এছাড়া বাংলাদেশের জাতিসংঘের নতুন আবাসিক প্রতিনিধি নিয়ে অস্বস্তির বিষয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। আসলে এখন এটা খসড়া পর্যায়ে আছে এবং খসড়া আদান প্রদান শেষ হওয়ার পরে যখন একটা
সম্পূর্ণ এগ্রিড ড্রাফটে আসবে, যেটাতে একটি শব্দ পরিবর্তন করতে হবে, তখন আমরা সই করবো, তখন আপনাদেরকে আমি ডিটেলস বলতে পারবো। আমরা তো এখনও তাকে প্রস্তাব করেছে, প্রস্তাব তো আপনারা জানেন যে এগ্রিমো দিতে হয় এই পক্ষ থেকে, আমরা এখনও এগ্রিমো প্রসেস করিনি, কাজেই প্রসেস হোক তারপরে। অপর এক প্রশ্নের উত্তরে অভিন্ন নদীর পানি বন্টন নিয়ে ভারতের সাথে দ্বিপক্ষীয়ভাবে সমস্যা সমাধানের কথা বলেন তৌহিদ হোসেন। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এনসিপির জুলাই প্রদর্শনী চলার সময় 2টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে ঘটনায় কেউ হতাহত হয়নি। বৃহস্পতিবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে এনসিপি ঢাকা মহানগরীর উদ্যোগে জুলাই চিত্র প্রদর্শনী উদ্বোধন করা হয়। রাত 8টার দিকে তথ্যচিত্র প্রদর্শনকালে 2টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে বুধবার রাতে বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও পদযাত্রার প্রদর্শনী গাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটায় অজ্ঞাতরা। তার কয়েকদিন আগে একই স্থানে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কংগ্রেসের চূড়ান্ত বাধা পেরিয়ে অবশেষে পাশ হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচিত বিগ বিউটিফুল বিল। স্থানীয় সময় বৃহস্পতিবার নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে মাত্র 218-214 ব্যবধানে পাশ হয় কর হ্রাস ও সরকারি ব্যয়ের এই প্যাকেজ। ট্রাম্পের নিজ দলীয় প্রবল বিরোধের মধ্যে থাকা বিলটি কংগ্রেসে পাশ হওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বড় জয় হিসেবে দেখা হচ্ছে। বিলটি পাশ হওয়ায় রিপাবলিকান পার্টির জ্যেষ্ঠ সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। এখন তিনি সই করলেই বিলটি আইনে পরিণত হবে। এর আগে মঙ্গলবার কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে বিলটি 51-50 ব্যবধানে পাশ হয়। বিলের পক্ষে বিপক্ষে সমান ভোট পড়ায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স টাই ব্রেকার বিলের পক্ষে ভোট দেন। কর কমানো, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ কমানো, সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানো ও অভিবাসন নিয়ন্ত্রণে খরচ বাড়ানোর কথা বলা হয়েছে বিলটিতে, যা 2017 সালে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদকালে দেয়া কর ছাড়েরই সম্প্রসারিত রূপ। ডিবিসি সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।